আমি নীলাকে রাগত স্বরে বললাম, তোমায় না বলেছিলাম আমার সামনে কখনো পড়বে না? কেন তবে আবার সামনে এসেছো আমার? কেন? নীলা আমার পথ রোধ করে দাঁড়িয়ে গেল তখন, আর আমায় বলল, তুমি আমার হাজব্যান্ড, তুমি আমার এই পৃথিবী সব। তোমার সামনে আসবো না তো আমি কার সামনে যাব? তোমায় ছাড়া আমার যাওয়ার আর জায়গা কোথায় বলো? ওর কথা শুনে আমার রাগ আরও বাড়ছে। রাগে কাঁপতে কাঁপতে আমি বললাম, আমি তোমার সব, তাই না? আমায় ছাড়া তোমার যাওয়ার আর কোনো জায়গা নাই, তাই না? তো তমাল তোমার কে? নীলা এবার চুপ হয়ে যায়। তার গলায় এসে দলা পাকিয়ে কথাগুলো আটকে যায় কেমন। আমি ধমক দিয়ে বলি, বলো, তমাল তোমার কে? তমালের সাথে কিসের সম্পর্ক তোমার? নীলা কাঁদো কাঁদো হয়ে বলল, ওর নাম আর বলো না প্লিজ। আমার সামনে ওর নাম বলো না। নীলা কাঁদতে শুরু করেছে, খুব করে কাঁদছে ও। এইসব কান্না দেখে আমার কষ্ট হচ্ছে না, রাগ হচ্ছে। এখনও তমালের জন্য ওর প্রাণ বেরিয়ে যাচ্ছে। বিশ্বাসঘাতক একটা। ওর উপযুক্ত শাস্তি একটাই, ডিভোর্স। আমি তাকে ডিভোর্স দেব। নীলা কাঁদতে কাঁদতে আবার বলে, ফাহাদ, ওর বিষয়ে অনেক কথা আছে। ব্যাপারটা সহজ নয়, এবং আমি ইচ্ছা করলে এখন শান্ত থাকতে পারছি না। কিন্তু তোমায় কথা দিলাম, আমি তোমায় ঠকাবো না, তোমার সাথে প্রতারণা করব না। আমি শুধু তোমারই আছি, আমায় ভুল বুঝো না তুমি। খুব শীঘ্রই সব খুলে বলবো আমি। আমি এবার ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম আমার সামনে থেকে। নীলা তাল সামলাতে না পেরে বারান্দার গ্রিলে গিয়ে পড়লো। পড়ে গিয়ে কপালের একটা পাশ সামান্য কেটে গেল ওর। আমি রাগে আর তখন ঘরের ভিতর গেলাম না, হনহন করে হেঁটে বাইরের দিকে ছুটে গেলাম। বাসায় আবার ফিরলাম ঠিক 3 ঘন্টা পর। তখন বিকেল, রোদের প্রখরতা কমেছে, বাইরে হলুদ মিষ্টি আলো। বাসায় ফিরে আমি অবাক হলাম, নীলা বাসায় নেই, মানহাও নেই। দরজা বাইরে থেকে লক করা। রাগে শরীরটা আমার খিটখিট করে উঠল। ওর ফোনে ফোন করলে ও ফোন রিসিভ করলো না। সারাটা বিকেল বারান্দায় বসে রইলাম। নীলা ফিরল সন্ধ্যাবেলায়। ও ফিরতেই আমি বললাম, কোথায় গিয়েছিলে? নীলা কাঁপা কাঁপা গলায় বলল, তমাল ডেকেছিল একটু, এটাই শেষ যাওয়া। আর যাব না কখনো, ওর সাথে আর দেখা করব না। ওর মুখে তমালের নাম শুনে আমার রাগ আরও প্রখর হয়ে উঠল। নীলার গায়ে কোনোদিন আমি হাত তুলিনি, এবং স্ত্রী গায়ে স্বামীর হাত তোলা আমার কাছে নোংরা একটি কাজ বলে মনে হয়। এই কথা ভাবতেও আমার ঘৃণা হয়। কিন্তু আজ আমার কি হলো জানি না। নীলাকে মানহার সামনে ইচ্ছামতো মারলাম। নীলা কাঁদেনি, চুপচাপ শুধু একটা কথাই বলে গেছে, তুমি আমার কথাগুলো শোনো আগে, তারপর তোমার ভুল ভেঙে যাবে। আমি আবার এক ধাক্কায় ওকে বারান্দার বাইরে নামিয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিলাম ওর মুখের উপর, আর বললাম, তোমার সাথে আমার সব সম্পর্ক আমি ছিন্ন করলাম। তোমার মতো পাপীর উপযুক্ত স্থান জাহান্নাম। যাও, এখন তুমি জাহান্নামে যাও। যে সকালে ক্ষমা চেয়ে বিকেলবেলা আবার তমালের সাথে দেখা করতে চলে যায়, তার কি কথা শুনবো আমি? নীলা দরজায় কড়া নাড়তে লাগলো আর কাঁদতে লাগলো খুব করে। আমি ওকে ধমক দিয়ে বললাম, এভাবে ভিখারির মতো দাঁড়িয়ে থেকে দরজায় টোকা দিও না, ভালোই ভালোই চলে যাও বলছি। তুমি না গেলে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে আসবো। নীলা তখন কাঁদতে কাঁদতে আমায় অনুনয় করে বলল, আমার কথাগুলো তুমি একবার শোনো প্লিজ। কেন ওর কাছে গিয়েছিলাম তা শোনো। আমি রাগে গর্জন করে উঠলাম, কেন গিয়েছিলে তা আমি ভালো করেই জানি। নিজের বাসায় ওকে ডেকে এনে যে মেয়ে চুমো খায়, বাইরে গিয়ে ওর সাথে এই মেয়ে কি করে না করে তা আমার ভালো করে জানা আছে। এখন যাও, ওর কাছেই যাও। আমার ঘরের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। আর এরপরেও যদি তুমি আমার কথা না শোনো, তবে আমি তোমায় আমার মুখেই 3বার তালাক বলতে বাধ্য হব। নীলা আর দাঁড়িয়ে রইল না আমার এই কথা শুনে। তার তখন আর করার কিছুই ছিল না। কাঁদতে কাঁদতে সে বাসা থেকে বেরিয়ে গেল বাইরের দিকে। মান্না কিছুই বুঝতে পারছে না। সে বোকার মতো তাকিয়ে এতক্ষণ সব কিছু দেখে গেছে। কিন্তু রাত হলেও যখন ওর মা বাসায় ফিরল না, তখন সে কাঁদতে শুরু করলো। আমি ওকে সান্ত্বনা দিতে চেষ্টা করলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না, কোনো জল খাবারও মুখে তুলছে না। রাতে না খেয়ে কাঁদতে কাঁদতেই সে ঘুমিয়ে ঢলে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠেই আবার মানহা তার মাকে খুঁজতে লাগলো। কিচেনে, ওয়াশরুমে, বেলকনিতে, কোথাও সে তার মাকে খুঁজে না পেয়ে আমার কাছে এসে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো, বাবা, মা কোথায়? আমি ওকে সান্ত্বনা দিলাম, বললাম ওর বন্ধুর বাড়ি গেছে। মানহা বলল, কখন ফিরবে? তাড়াতাড়ি এসে যাবে মা, তোমার জন্য স্যুপ করে দিচ্ছি, খাও। আমি স্যুপ করে কাঁচের গ্লাসে করে ওর জন্য নিয়ে এলাম। সে স্যুপ ভর্তি গ্লাস আমার হাত থেকে নিয়ে মেঝেতে ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে ফেলল।
তারপর আমায় রাগে রাগে গলায় বলল, বাবা তুমি ভালো না, তুমি পচা, তুমি খুব পচা, মাকে তুমি মেরেছো, বাসা থেকে তাড়িয়ে দিয়েছো, আমিও চলে যাব বাসা থেকে, এখানে আর থাকবো না। কি ভয়ঙ্কর বিপদে পড়ে গেছি আমি। পরপর দুদিন মেয়েটার কোনো খাওয়া দাওয়া নাই, এত মহা মুশকিল। মেয়ে শুধু কাঁদে, ওর শরীর খুব দুর্বল হয়ে আসছে, মনে হচ্ছে এবার কোনো বড় অসুখ বাঁধিয়ে ফেলবে। অপারগ হয়ে নীলাকে ফোন করি আমি, কিন্তু নীলার ফোন বন্ধ। এদিকে মানহার অবস্থা ভালো না, কোনো কিছু খাচ্ছে না, কান্নাও কিছুতে বন্ধ করছে না। তৃতীয় দিন সকালবেলা ওকে নিয়ে গেলাম ওর মামা বাড়ি। ওখানে যাওয়ার পর পড়লাম আর এক বিপদে। নীলা ওখানে যায়নি। মানহার নানু জিজ্ঞেস করলেন কি হয়েছে, নীলা কোথায় গেছে। আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। মানহা তখন কাঁদতে কাঁদতে বলল, বাবা মাকে তাড়িয়ে দিয়েছে, মাকে অনেক মেরেছেও। আমার শাশুড়ি কথাটা শুনে হা হয়ে গেলেন একেবারে। তারপর ভয়ে ভয়ে বললেন, ফাহাদ এসব কি বলছে মানহা, নীলা এখন কোথায়, কেন এমন করেছে ওর সাথে, নীলার কি দোষ ছিল, আমায় কেন আগে জানালে না কিছু। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মা আপনার মেয়ে আমার সাথে প্রতারণা করেছে, এর বেশি আমি কিছু বলতে পারবো না। মা তখন ঝাঁঝালো গলায় বললেন, বলতে তো হবেই, সব বলতে হবে, আর আমার মেয়েকে বের করে এনে দিতে হবে, নয়তো এর ফল ভয়াবহ হবে। আমি তোমায় সহজে ছেড়ে দিব না। তাছাড়া মানহার যা অবস্থা, এতে যে আরেকটা ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে তা আমি টের পাচ্ছি আগে ভাগেই। এখন বলো আমার মেয়ের অপরাধ কী ছিল, কেন এসব করেছো তুমি। আমি আর চুপ করে থাকতে পারলাম না। তমালের সাথে ওর ঘটে যাওয়া বিষয়টা খুলে বললাম। মা শুনে চোখ বড় বড় করে ফেললেন, আর আটকে আসা গলায় বললেন, তমাল, তমাল কোথা থেকে এলো, ও তো 7 বছর আগেই খুন হয়েছে। মার মুখ থেকে এই কথা শুনে আমার শরীরের সবগুলো লোমকূপ কাটা দিয়ে উঠল। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটা শরীর ঘামে ভিজে যেতে লাগলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মা কি বললেন আপনি, তমাল খুন হয়েছে মানে, কে খুন করেছিল ওকে, আর কেনই বা খুন করা হয়েছিল, তমাল আসলে কে, নীলার সাথে ওর কী সম্পর্ক, আরও যদি 7 বছর আগেই খুন হয়ে থাকে তবে ফিরে এলো কীভাবে আবার। মা এবার চুপ হয়ে যান, তাকে কেমন ভীত দেখায়, চেহারা মলিন হয়ে আসে। আমি তাকে তাড়া দেই। আমি আবার বলি, মা ও মরে গেলে ফিরে আসতে পারে কিভাবে। মা এবার কাঁপা কণ্ঠে বললেন, ও কি সত্যি তমাল। হ্যাঁ সত্যি তমাল, নীলা ওকে তমাল নামেই সম্বোধন করেছে। মা এবার বললেন, তমালের চেহারার গড়ন বলো তো, ও দেখতে কেমন। অত কিছু বলতে পারবো না মা, শুধু এটা জানি নীলাকে ও নীল বলে ডাকে, আর ও সব সময় পাঞ্জাবি পরে, দেখতে চিকনা টাইপের। মা এবার একটা ধাক্কার মতো খেলেন। মার চেহারা এখন আরও বেশি ভীত সন্তুষ্ট দেখা যাচ্ছে। তিনি বললেন, একটু পানি, পানি খাবো। আশেপাশে কাজের বুয়া নাই, কাজের বুয়াকে তিনি আজ সকাল সকাল ছুটি দিয়ে দিয়েছেন। কাজের বুয়ার সামনে নিজের মেয়ের সম্পর্কে এইসব কথা নিয়ে আলোচনা করা যায় না, করলে সর্বনাশ হবে। এইসব কথায় তারা লেজ, মাথা, কান এবং ঠোঁট লাগিয়ে এ বাড়ি ও বাড়ি প্রচার করবে। আমি উঠে গিয়ে তাড়াহুড়ো করে গ্লাস ভরে মার জন্য পানি নিয়ে এলাম। মার হাতে সেই গ্লাস তুলে দিতেই মা এক চুমুকে সবটুকু পানি খেয়ে সাবার করে ফেললেন। তারপর মেঝেতে ঝনাত শব্দ তুলে খালি গ্লাসটা রেখে বললেন, এটা কিভাবে সম্ভব বাবা, যেখানে নীলার বাবা নিজের হাতে খুন করেছে তমালকে। কথাটা বলে হঠাৎ থম মেরে গেলেন মা। এবার তাকে দেখে মনে হচ্ছে তিনি এভাবে খুনের বিষয়টা আমার কাছে বলতে চাননি, কিন্তু মুখ ফসকে বলে ফেলেছেন। এখন তিনি অনুশোচনায় ভুগছেন। এবার তো আমি নিজেই রীতিমতো ভয় পাচ্ছি। বিষয়টা অবশেষে খুন পর্যন্ত গড়িয়ে পড়ল। তবে কি একটা ছোট্ট ঘটনার ভিতরেও সুপ্ত থাকে অনেক বড় বড় ঘটনা। মা এবার কথা ঘুরিয়ে ফেলতে চেষ্টা করেন, বলেন, না খুন করেনি তোমার শ্বশুর, ভুল বলছি, ও টাইফয়েডে মারা গিয়েছিল, কিন্তু নীলা সন্দেহ করেছিল ওর বাবা ওকে খুন করেছে। আমি এবার হেসে ফেলি, হেসে বলি, মা আমার 3 বছরের ছোট্ট মেয়েটাও মিথ্যা বলে না, এই ভয়ে যে মিথ্যা বললে আল্লাহ কাশি দিয়ে তার জিভ কেটে ফেলবেন। আর আপনি চুল পাকা বৃদ্ধা হয়েও কি করে অবলীলায় এইসব মিথ্যা বলে যাচ্ছেন, কেন আমার কাছে সব লুকোতে চাচ্ছেন বলুন তো। আপনি লুকিয়ে রাখলেও আমি কিন্তু সব কথা বের করে ফেলবো, তখন আপনি অসম্মানিত হবেন, তখন আর আপনাকে আমি শাশুড়ি হিসেবে এতটুকু সম্মান করব না। ভালো আচরণ তো দূরে থাক, সবচেয়ে যে নোংরা আচরণ আছে তাই করব আপনার সাথে। মা এবার একটু চমকে উঠলেন। তিনি এখনও সব কিছু লুকোতে চাচ্ছেন, বলছেন, তুমি আমার কাছে কেন এসেছো বলো তো, তমালকে তা আমি জানি নাকি, এই বিষয়ে আর একটা কথাও আমার সাথে বলবে না,
আমার তো মনে হয় তুমি নিজেই নীলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, আর একটা বিয়ে করতে চাও, তাই না? আমি কিন্তু সহজে তোমায় ছেড়ে দেব না, মামলা করব তোমার নামে। মার এই আচরণগুলো খুবই হাস্যকর, শিশুসুলভ। কেউ কেউ এই আচরণগুলোকে ধৃত চোরদের আচরণও বলে থাকেন। অর্থাৎ কোনো চোর ধরা পড়ে গেলে হাজার হাজার মিথ্যে বলে, এক একবার এক এক ধরনের কথা বলে বাঁচার চেষ্টা করে, নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে। এমনকি যে তাকে ধরলো তার নামেও অনেক সময় চুরির অপরাধ দিয়ে বসে। মাও ঠিক এই কাণ্ডগুলোই করছেন আমার সাথে। আমি জানি তার কাছ থেকে এখন কোনো সঠিক তথ্যই পাওয়া যাবে না। সঠিক তথ্য পেতে হলে তমাল এবং নীলাকে আমার প্রয়োজন, কিন্তু ওদের আমি কোথায় খুঁজে পাবো? মানহাকে নিয়ে বাসায় এসে পড়ি। মান্না এখনও কিছু খেতে চাচ্ছে না। ওর সেই একটাই কথা, একটাই বাণী, মা কখন আসবে? বাবা তুমি খুব খারাপ, মাকে তুমি তাড়িয়ে দিয়েছো। এবার আমার কান্না পায় খুব। মেয়েটার লাল টুকটুকে মুখটা শুকিয়ে অতটুকু হয়ে গেছে, চোখ দুটো ফুলে গেছে একটানা কাদার কারণে। আমি ওকে বুকের কাছে টেনে নিয়ে হাওমাও করে কেঁদে উঠি। এবার নিজের উপর খুব রাগ হতে থাকে আমার। রাগ হয় এই জন্য যে কেন আমি তার কথাগুলো শুনলাম না। ও তো খুব করে চেয়েছিল তার কথাগুলো যেন আমি শুনি, অনুরোধ করেছিল, অনুনয় করেছিল। আমি তো শুনতেই চাইনি, উল্টো তাকে তাড়িয়ে দিয়েছি। এখন মানহাকে কিভাবে বুঝ দেব? মেয়েটা আমার নীলাকে ছাড়া মুখে কিছুই তুলবে না, কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। মানহা বোকার মতো তাকিয়ে থাকে, কথা বলে না। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ধরা গলায় বলি, মা একটু স্যুপ খেয়ে নেও কেমন, তারপর তোমাকে নিয়ে তোমার মাকে আনতে যাব। মানহা বসে যাওয়া গলায় বলল, মা কোথায়? আমি বললাম, ওর বন্ধুর বাসায়, তুমি আগে খাও, তারপর তোমায় নিয়ে ওর কাছে যাব। মানহা তখন বলল, আমি মার কাছে গিয়ে খাবো, এখানে খাবো না, এক্ষুনি মার কাছে নিয়ে যাও বাবা, এক্ষুনি নিয়ে যাও। মানহার গলা ভেঙে গেছে একটানা কাদার কারণে। এই ভাঙা গলা নিয়ে সে আবার কাঁদতে শুরু করে দিয়েছে। কি ভয়াবহ বিপদে পড়লাম আমি! এর থেকে উতরাবো কী করে? আমি তো কোনো পথ দেখছি না। আচ্ছা, তমালের সাথে তো আবার চলে যায়নি নীলা? ওদের তো সুইজারল্যান্ড চলে যাওয়ার কথা ছিল। এবার আমি ঘরের কাগজপত্র ঘাঁটতে থাকি, খুঁজে দেখতে থাকি কোথাও তমালের নম্বর আছে কিনা, তমাল সম্পর্কে কোথাও কোনো কিছু লেখা আছে কিনা। কিন্তু কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না। অবশেষে ব্যর্থ পরাজিত মানুষের মতো এসে বসলাম মানহার সামনে। আবার ওকে দরদ মাখা গলায় বললাম, মা খেয়ে নাও প্লিজ, না খেলে তো তুমি বাঁচবে না, অসুখ করে ফেলবে তোমার। মানহা তখন রাগের গলায় বলল, আমার কাছে তুমি আর আসবে না, তোমাকে আর কখনো আমি বাবা বলে ডাকবো না। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে চাই, ও তখন আমার হাত দূরে সরিয়ে দেয়। আমি সরাতে না চাইলে ও নিজেই এখান থেকে উঠে চলে যায় ও ঘরের দিকে, আর বলে, আমার কাছে আসবে না তুমি, তুমি একদম ভালো না, তুমি খুব পচা, খুব পচা। মানহা রাগে থরথর করে কাঁপছে। ছোট্ট একটা মেয়ের অত রাগ হতে পারে? আমি ওকে বোঝাতে চাই, বলি, মা এমন করো না তুমি, তোমার মা আজ বিকেলেই এসে যাবে। মানহার কথা বলে না। ও ঘরে গিয়ে খাটের পাশে গিয়ে দাঁড়িয়ে করুণ গলায় কাঁদতে শুরু করে। ভুলটা কার তা আমি বুঝতে পারি না। নীলাকে আগে দোষ দিতাম, ওকে অপরাধী মনে করতাম, কিন্তু এখন আর ওকে দোষ দিতে পারছি না। এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন নীলার কথাটা শুনলাম না আমি? কি হতো একটিবার ওর কথাগুলো শুনলে? তারপর তমালকে নিয়ে ভাবি, ভাবি নীলার মাকে নিয়ে। তমালের সাথে নীলার কি সম্পর্ক ছিল? ওদের কি বিয়ে হয়েছিল আগে? যদি বিয়ে হয়ে থাকে তবে তমালকে খুন করলো কেন নীলার বাবা? আবার নীলার মা আমার কাছে সব কিছু লুকোতে চাইছে কেন? এইসব কথা জানতে না পারলে ঘোর কাটবে না কিছুতেই। কিন্তু এইসব কিছু জানতে হলে নীলাকে প্রয়োজন। নীলাই বলতে পারবে সব কিছু। হয়তোবা এই কথাগুলোই সে আমায় বলতে চেয়েছিল, কিন্তু আমি শুনিনি, শুনতে চাইনি। তমালকে পাওয়া গেলেও কাজ হতো, কিন্তু ওর বাসার ঠিকানা আমি জানি না। কোথায় গিয়ে ওকে খুঁজবো? বাইরেও বেরোতে পারছি না। মানহা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে বিছানায় নেতিয়ে পড়ে আছে। ওর দিকে তাকালে বুকটা ভেঙে চুরমার হয়ে যায়, বুক ছিঁড়ে কান্না আসে, উতাল পাতাল সেই কান্না। এভাবে আর কতক্ষণ, কতটা সময় মানহা নীলাকে ছাড়া থাকতে পারবে না? কিছুতেই না। আমি নীলাকে গিয়ে কোথায় খুঁজবো, কোথায় খুঁজে পাবো? মা ছাড়া বাবা ছাড়া একটা সন্তানের বেড়ে ওঠা কতটা কঠিন, বেড়ে ওঠার এই পথটা কতটা পঙ্কিলময়, কর্দমযুক্ত। রাতে মানহার গা কাঁপুনিতে জ্বর এলো, ঠান্ডাও লেগে বসেছে জাকিয়ে। এখনও মা করছে মেয়েটা। আচ্ছা আমি কি করব বলুন তো? আত্মীয় স্বজন সহ ওর সব বন্ধুদের বাসায় খোঁজ করেছি, কোথাও নীলা নেই, কেউ তার খবর জানে না। এদিকে তমালের ঠিকানাও আমি জানি না। মানহার জন্য আমি কি করব এখন? মেয়েটা তো মা করে শেষ হয়ে যাচ্ছে। একটু আগে ডাক্তার এসেছিলেন বাসায়, তিনি ওষুধপত্র দিয়ে গিয়েছেন,
কিন্তু যাওয়ার সময় বলে গিয়েছেন ওষুধপত্রে তো কাজ হবে না বাবা, মেয়ের মা ছাড়া মেয়ে সুস্থ হয়ে উঠবে না কিছুতেই। আর তুমি তো ওকে জোর করেও কিছু খাওয়াতে পারবে না, এমনকি ওষুধও না। তোমার মেয়ে খুব জেদি। ডাক্তার চলে যাওয়ার পর মাকে ফোন করেছিলাম, শাশুড়ি মা নয়, আমার নিজের মাকে। মা আমার গলা শুনে আন্দাজ করে ফেললেন কিছু একটা। তিনি উদ্গ্রীব হয়ে উঠে বললেন, কি হয়েছে বাবা, কোনো সমস্যা? আমি ধরা গলায় বললাম, মা, মানহার অবস্থা ভালো না, কিছু খাচ্ছে না, দাচ্ছে না, সারাদিন মা মা করে কাঁদছে। মা স্বাভাবিকভাবেই বললেন, নীলা কোথায়, কি হয়েছে, ঝগড়া করেছিস তোরা? আমি মার কাছে কি বলবো বুঝতে পারছিলাম না। মাও অসুস্থ, তার হার্টের সমস্যা। মাকে কি টেনশন দেওয়া উচিত? তবুও সব কিছু মার কাছে খুলে বললাম। মা শুনে শান্ত গলায় বললেন, কেন ওর কথাগুলো শুনিসনি তুই? কেন? রাগের মাথায় কোনো কিছু করা কি ভালো? ধর তুই মেট্রিক পরীক্ষা দিচ্ছিস, আজ অঙ্ক পরীক্ষা। তো হলো কি, তোর কোনো অঙ্কই মনে পড়ছে না, মনে হচ্ছে তুই কিছুই পারবি না। এখন কি করবি তুই? রেগে মেগে আগুন হয়ে খাতা ছিঁড়ে খুঁড়ে হলের ভিতর ফেলে রেখে আসবি? মোটেও না। এটা করলে সারা জীবন তোকে পস্তাতে হবে। তোকে যা করতে হবে তা হলো ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে, মনে করতে হবে সব কিছু, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আস্তে আস্তে তখন দেখবি সব কিছু সহজ হয়ে উঠছে। তুই সব কিছু পারছিস। আর এটা তো তোদের জীবন। নীলা তোর স্ত্রী, পৃথিবীর সবচেয়ে কাছাকাছি সম্পর্ক ওর সাথে তোর। ওর সাথে এমন করাটা তোর খুব ভুল হয়েছে। আমার খুব খারাপ লাগছে, কান্না পাচ্ছে, নিজের উপর নিজেরই রাগ লাগছে। আমি অসহায়ের মতো করে মাকে বললাম, মা, আমি কি করব বলুন তো? আমার আর সহ্য হচ্ছে না। মেয়েটাও মা মা করতে করতে একেবারে নেতিয়ে পড়েছে, জ্বর উঠেছে, গা কেঁপে, ঠান্ডাও লেগেছে, এখনও মা মা করছে, সিরাপটা পর্যন্ত মুখে তুলছে না। মা তখন কঠিন গলায় বললেন, বাবা হওয়া কোনো সহজ কাজ না রে ফাহাদ, বড় কঠিন কাজ। এখন তোরা বড় হয়েছিস, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাচ্চায় রয়ে গেছিস। তোর ছোট্ট একটা ভুলের কারণে তোর মেয়েটা ঝুঁকির মুখে। নীলা যদি রাগ করে কোথাও চলে যায় আর না ফিরে, তখন মেয়েকে কি জবাব দিবি তুই? আর তোর কাছ থেকে মানহার অবস্থা শুনে তো মনে হচ্ছে ও ঝুঁকিতে আছে। আচ্ছা, আল্লাহ না করুন ওর যদি কিছু হয়ে যায়, তখন তুই নিজেকে ক্ষমা করতে পারবি কোনোভাবে? মার কথাগুলো আর ভালো লাগছে না। আমি ফোন রেখে দিয়ে কাঁদতে বসেছি, চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে আমার। নির্বোধ বালকের মতো দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি আর ভাবছি একটা ভুল তিনটে জীবন এলোমেলো করে দিতে পারে কিভাবে। মানহা জ্বর নিয়েই ঘুমিয়ে পড়েছে। আমি খুব সাবধানে ওকে ঘুমে রেখে ড্রপার দিয়ে ওর মুখে সিরাপ পুরে দিলাম। মানহা টের পেল না। ওর শরীর খুব গরম হয়ে গেছে, কপালে জলপট্টি দেওয়া প্রয়োজন। শরীরটাও ঠান্ডা পানি দিয়ে একটু মুছে দিলে ভালো হবে, তাপটা কমবে। মাঝরাতে ঘুমের ঘোরে হঠাৎ দুর্বল গলায় মানহা বলতে লাগলো, মা, মা, পানি খাবো। আমিও তখন আদো ঘুমে বসে বসেই ঝিমোচ্ছিলাম। মেয়েকে এমন অসুখে রেখে বিছানায় গা এলিয়ে দিতে পারিনি বলেই বসে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। তখন কিছুটা তন্দ্রাভাব আমার চোখে এসেছিল, তাই দেওয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মানহার দুর্বল আর শুকনো গলা শুনে ঝট করে ঘুম ভেঙে গেল। আমি তাড়াহুড়ো করে তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে ওর জন্য গ্লাস ভর্তি ঠান্ডা পানি নিয়ে এলাম। মানহা পানি মুখে নিয়ে হরহর করে বমি করে দিল। পেটে তো আর কিছু নাই, সামান্য পানি বের হয়েছে বমি হয়ে। এবার মানহা কেমন ছটফট করছে, বলছে, মা, ও মা, শরীর জ্বলছে। আমার তখন হঠাৎ করে মনে পড়ে যায় একটি হাদিসের কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে মায়ের অধিকারের কথা 3বার বলেছেন আর বাবার কথা বলেছেন একবার। আগে এই কথাটির গুরুত্ব বুঝিনি। একবার এ নিয়ে তর্ক করেছিলাম মার সাথে। বলেছিলাম, বাবারা যেখানে অর্থনৈতিক সব কিছুর যোগান দেয়, সংসারের দেখভাল করে, ছেলেমেয়ের ভরণ পোষণের সব দায়িত্ব নেয়, সেখানে মার অধিকার বেশি হয়ে গেল কি করে? কিন্তু আজ আমি বুঝতে পারছি সব কিছু। মায়ের হাতের শীতল স্পর্শ কিংবা মায়ের ওমের মতো পৃথিবীর আর কোনো আরামদায়ক বস্তু নেই। এমনকি জান্নাতের মূল্যেও মায়ের চেয়ে কম বলেই মায়ের পায়ের নিচে জান্নাত। আমি কি করলাম এটা? একটা ছোট্ট সন্তানকে তার জান্নাত থেকে ছিনিয়ে নিয়েছি। আল্লাহ আমায় এর জন্য কিছুতেই ক্ষমা করবেন না, কিছুতেই না। সে রাতে আমার আর ঘুম হয় না। মানহার ছটফটানি আমার বুকের ভিতর ঝড় তোলে। ওর দিকে তাকিয়ে থাকি আমি বোকার মতো। মান্না এখন আর মা মা বলছে না, তার শরীর অতি দুর্বল হয়ে পড়ছে। কথা বলার কিংবা কাঁদার আর শক্তি নেই তার শরীরে। আমি কিচেনে গিয়ে ওর জন্য নুডলস করে নিয়ে আসি। ও স্যুপ আর নুডলস খুব পছন্দ করে। নুডলস করেছি এই জন্য যে জ্বরের মুখে হয়তোবা ঝালটা ওর ভালো লাগবে। কিন্তু নুডলস করে এনে ওর মুখে দিতেই ও মুখ সরিয়ে নিয়ে বলল, তিতে, বাজে লাগছে। আমি ওকে সান্ত্বনা দিই, বলি, মা,
একটু খাও, শুধু খেলেই সুস্থ হয়ে যাবে। মানহা দুপাশে মাথা নাড়িয়ে বলে, খাবো না। রাত কাবার হয়ে এলে মানহা আবার ঘুমিয়ে পড়ে। ওর দিকে তাকানো যায় না। পরিমতো ফুটফুটে সুন্দর মেয়েটার চেহারা কি হাল হয়েছে। চোখের নিচে কেমন কালি জমে গেছে, মুখটা মলিন হয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে জন্মরোগা মেয়ে। আমি ওর ঘুমন্ত শরীরে হাত বুলিয়ে দিতে দিতে বলি, মা, আমি শীঘ্রই তোমার মাকে খুঁজে বের করব। এমনকি সে যদি সুদূর সুইজারল্যান্ড চলে যায়, ওখানেও যেতে আমি রাজি। তোমার মাকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবই আনবো। সে ফিরে আসবে, শীঘ্রই ফিরে আসবে। ফজরে আজান হলে আমি উঠে অজু করি। বহুদিন পর ফজরের নামাজ পড়তে বসি। মনে প্রশান্তির এক ঢেউ খেলে যায় তখন। নামাজ শেষে খোদার দরবারে কেঁদে কেঁদে আরজি পেশ করি। বলি, হে রহমান আর রহিম, তুমিই তো পৃথিবীর মানুষদের পালনকর্তা, তুমিই রোগ নিরাময়কারী, তুমিই তো ভাঙ্গা হৃদয় আর ভাঙ্গা সংসারের জোড়াদানকারী। মাবুদ গো, আমার ছোট্ট মেয়েটা অসুখের দখলে ছটফট করছে। ওর মাকে আমি দূরে সরিয়ে দিয়েছি। আল্লাহ, তুমি আমার মেয়েকে নিরাময় দান করো এবং তুমি দ্রুত তার মাকে আমাদের কাছে ফিরিয়ে এনে দাও। আমি ভুল করেছি, আমি পাপিষ্ট। আমার পাপের শাস্তি তুমি আমার পবিত্র মাসুম মেয়েটাকে দিও না। দোয়া শেষ হতেই হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠে। মুহূর্তে আমার ভিতরটা কেমন নাড়া দিয়ে ওঠে। ডিসপ্লেতে তাকিয়ে দেখি মা ফোন করেছেন। ফোন রিসিভ করতে মা ওপাশ থেকে বলেন, তুই তো অত সকালে সজাগ থাকস না, আজ সজাগ কিভাবে? কল দেওয়ার আগে রিসিভ করে ফেললি। আমি কাঁপা কাঁপা গলায় বলি, মা, আজ নামাজ পড়ছি। মা তখন খানিক হেসে বললেন, যা, তোর অপরাধ কিছুটা মার্জনা করা গেল। 8টার ট্রেনে করে তোর বাসায় আসছি ইনশাআল্লাহ। কেন আসছেন হঠাৎ করে? আগে বলেননি কেন আসবেন? এসব বলার প্রয়োজন ছিল, কিন্তু এসবের কিছুই বলতে পারলাম না আমি। কেন জানি আমার ভীষণ ভীষণ কান্না পেয়ে গেল। মোবাইল ফোন গালে চেপে রেখে আমি কেঁদে উঠলাম। সন্ধ্যা 6টার দিকে ডাক্তার এসে আবার দেখে গিয়েছেন মান্নাকে। জোর করে দুবার ওকে ওষুধ খাইয়েছি, এই জন্য তাপটা এখন কম। তাছাড়া আমি ওকে জানিয়েছি ওর দাদুর আসার সংবাদটা। বলেছি, মান্না, তোমার দাদু আসছেন আজ। দাদু এসে তোমার মাকে খুঁজে বের করবেন। তুমিও তোমার দাদুর সাথে মাকে খুঁজতে যাবে। মান্নার শুকনো মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। আমি ওর গালে আলতো স্পর্শ করে বললাম, মা, তুমি খুঁজতে যাবে না দাদুর সাথে তোমার মাকে? মান্না নিচু স্বরে বলল, যাব। আমি তখন তার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে এলাম আর ওর কাছে এসে বললাম, মাকে খুঁজতে গেলে তো তোমার হাঁটতে হবে। এখন তো তুমি খুব দুর্বল। এই শরবতটা যদি খাও তবে শক্তিশালী হয়ে যাবে তুমি। তখন আর মাকে খুঁজতে কষ্ট হবে না। মান্নার মুখে শরবতের গ্লাস তুলে দিলাম। মান্না একটু খেয়ে বলছে, বিশ্রী লাগে, লবণের চেয়েও তিতে। আমি তখন বললাম, এটা না খেলে কিন্তু তোমার দাদু তোমায় সাথে করে নেবেন না। মান্না তখন জোর করে শরবতটা গিলল। ওর চোখে আনন্দের ঝিলিক, ঠোঁটে মিষ্টি হাসি, মনে আশা, মাকে সে খুঁজে বের করবেই। এবং এই মুহূর্তে আমার আরেকটি কথা মনে পড়ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লামের যুগের কথা। কয়েকটি দুষ্ট ছেলে বাসা থেকে পাখির ছানা নিয়ে এসেছিল নিজেরা পোষ মানাবে বলে ওদের। আর তখন ছানাদের মা পাখিটা ছেলেদের মাথার উপর দিয়ে বারবার চক্কর দিচ্ছিল আর চিৎকার করছিল শুধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছেলেদের কাছে এলেন এবং বললেন, ছানাগুলো বাসায় রেখে এসো। ছেলেরা বলল, আমরা তো ওদের পোষ মানাতে এনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, বাবারা, তোমাদের মায়ের কাছ থেকে যদি তোমাদের কেউ কেড়ে নেয় তখন তোমাদের কি কষ্ট হবে না? তোমরা কি তখন মা ছাড়া থাকতে পারবে? ছেলেরা একসাথে জবাব দিল, খুব কষ্ট হবে। আমরা কেউই মা ছাড়া থাকতে পারবো না, কারণ আমাদের মা আমাদেরকে খুব বেশি ভালোবাসেন। আমরাও আমাদের মাদের খুব ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছেলেদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এই জন্যই বলেছি তোমরা পাখির ছানাদেরকে ওদের বাসায় রেখে এসো। ওরা ওদের মায়ের কাছে থাকুক। মাকে ছাড়া ওদের থাকতে খুব কষ্ট হবে। ওরা তোমাদের মতোই, ওদেরও জীবন আছে। ওদের মায়েরা ওদেরকে খুব বেশি ভালোবাসে। আমি কি করলাম এটা? কি করলাম? মান্নাকে ওর মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিলাম। মাগরিবের নামাজ পড়ে মান্নার কাছে এসে বসেছি, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মান্না হঠাৎ জিজ্ঞেস করলো, বাবা, দাদু কখন আসবে? আর ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। আমার ওঠার আগেই মান্না বিছানা থেকে উঠে যেতে চাইলো, কিন্তু ওর শরীরের দুর্বলতার জন্য উঠতে পারলো না। আমি জানি মা এসেছে, তাই মান্নাকে কোলে করে নিয়ে দরজার কাছে গেলাম আর এক হাতে দরজার ছিটকিনি খুলে দিতেই চমকে উঠলাম। মা এসেছেন এবং তার সাথে নীলা, মান্নার মা নীলা, আমার প্রিয়তম স্ত্রী। মান্না ওর মাকে দেখে এক লাফে ওর কোলে উঠে গেল। তারপর নীলার বুকে তার মুখ গুজে রাখলো। মান্না অসুখে নেতিয়ে পড়েছিল, শরীরে এতটুকু শক্তিও ছিল না তার।
কিন্তু মাকে পাওয়ার পর তার পায়ে অত শক্তি এলো কি করে? নীলা কাঁদছে, মানহাকে কোলে তুলে নিয়ে হাউমাউ করে কাঁদছে। মা বললেন, হয়েছে, এখন কান্নাকাটি বন্ধ করো, আগে ঘরে যাও, ফ্রেশ হও, মেয়েরে সুস্থ করো, এরপর কান্নাকাটি করার অনেক সময় পাইবা। নীলা চোখ মুছলো, তারপর মানহাকে বুকে চেপে ধরে নিয়ে ঘরে ঢুকলো। মা বললেন, মাগরিবের ওয়াক্ত আছে কিনা দেখতো। আমি ঘরে দেখলাম ওয়াক্ত চলে গেছে। মাকে বললাম, না মা, ওয়াক্ত নাই। মা বললেন, ঠিক আছে, কাজা পড়তে হবে। আচ্ছা শোন, তুই বেলকুনিতে বস, আমি হাত মুখ ধুয়ে আসতেছি, তোর সাথে কথা আছে। আমি বললাম, জি আচ্ছা। সন্ধ্যা 7:30। আমি আর মা বসে আছি বেলকুনিতে। নীলা মানহাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। মা বললেন, এখনও কি নীলার প্রতি রাগ আছে? আমি সহজ গলায় বললাম, না নাই। মা অবাক হয়ে বললেন, অন্য একটা ছেলের সাথে নিজের স্ত্রী একসাথে ছিল, এ নিয়ে কত কিছু হলো, আর তুই সব ভুলে গেলি, রাগ পর্যন্ত নাই? না নাই। নাই কেন? মানহার জন্য। আমার এখন মনে হচ্ছে আমাদের সন্তানের জন্য আমাদের দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে। এটা আগে বোঝা উচিত ছিল। এখন থেকে কোনো কিছু করার আগে 1000বার ভেবে নিবি। শুধু নিজের কথা ভাববি না, সংসারের সবার কথা ভাববি, তারপর ডিসিশন নিবি। আমি বললাম, জি আচ্ছা। মা এবার বসা থেকে উঠে গিয়ে বললেন, তোকে একটা কঠিন কাজ করতে হবে। যদিও এটা করতে তোর কষ্ট হবে, কিন্তু কাজটা তোর করতেই হবে। আমি গিয়ে নীলাকে পাঠাচ্ছি, ওর সাথে কথা বল। আগে তোদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হোক, তারপর কঠিন কাজটার কথা ও নিজেই বলবে। আমি মাথা কাত করে সম্মতি জানালাম। মা উঠে যাওয়ার খানিক পর নীলা এসে দাঁড়ালো আমার পাশে। আমি ওকে বসতে বললাম। নীলা বসলো আমার পাশের চেয়ারে। আমার পাশে সে আনমনা হয়ে বসে আছে। আমি ওর একটা হাত ধরে বললাম, সরি নীলা। নীলা আমার হাতটা শক্ত করে ধরে কেঁদে ফেললো। তারপর কান্না ভেজা গলায় সে বলল, আমিও সরি ফাহাদ, আমার উচিত ছিল তোমার কাছে আগেই সব ভেঙে বলা, কিন্তু কিভাবে ভেঙে বলবো বলো? তোমার সাথে বিয়ের আরও 2 বছর আগে থেকে জেনে এসেছি তমাল নেই, খুন হয়েছে কারোর হাতে, এমনকি তার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। যা পাওয়া গেছে তা ছাই, পুড়ে থাকা হাড্ডি। তারপর হঠাৎ এসে সে হাজির, তাও কত কত বছর পর। এমন অবস্থায় কে ঠিক থাকতে পারে বলো? আমি শান্ত গলায় ওকে জিজ্ঞেস করলাম, তমালের সাথে তোমার কেমন সম্পর্ক ছিল একটু বলবে? নীলা বলতে শুরু করলো এবার। সে বলল, তমালরা আমাদের বাসায় ভাড়া থাকতো, ওর বাবা ছিল না, মা গার্মেন্টসে কাজ করে ওকে পড়াশোনা করাতো। তমালের তখন সদ্য মাস্টার্স কমপ্লিট হয়েছে, আরও তখন জবের পড়াশোনা বাদ দিয়ে উঠে পড়ে লেগেছিল ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সেটেলড হওয়ার জন্য। যদিও তার জন্য এটা খুব কঠিন ছিল, ওদের হাতে পয়সা কড়ি ছিল না, কিন্তু ওর বিশ্বাস ছিল ও ওখানে যেতে পারবে। আর সে আমায় বলতো, ওখানে যেতে পারলে মা তার কাছে আমায় বিয়ে দিতে আর কোনো মানা করবেন না। এই তমালের সাথে কিভাবে যেন আমার সম্পর্ক হয়ে গেছিল, গভীর সম্পর্ক। তারপর মা একদিন আমাদের ছাদের উপর দেখে ফেললেন। দেখে ফেলার পর মা আমায় খুব শাসালেন, কিন্তু আমি তার বারণ শুনলাম না। এরপর তমালের মাকে বাসা থেকে বের করে দিলেন মা। তমালরা তখন গিয়ে উঠল আমাদের বাসার পাশের এক বাসায়। আমাদের সম্পর্ক তখনও কিন্তু শেষ হয়ে যায়নি, বরং একজনের প্রতি অন্যজনের টান বেড়েছে। আমরা দুজন বাইরে ঘোরাফেরা করতাম, কলেজ ফাঁকি দিয়ে রিক্সা করে সারা শহর ঘুরে বেড়াতাম তমালের সাথে। একদিন মার চোখে আবার ধরা পড়ি। মা সে রাতে আমায় খুব মারধর করেন, মারতে মারতে বলেন ওকে ভুলে যেতে, কিন্তু আমি দমে যাই না, সাহস করে বলি মরে গেলে ওকে ভুলতে পারবো না। এরপর আবার সাহস করে ওর সাথে দেখা করি, মিশতে থাকি। মা শাসন করলে আমি সরাসরি মাকে বলি, আমায় যদি মেরে ফেলো তবু ওকে ভোলা সম্ভব না। মার রাগ তখন আরও বাড়ে। তিনি কসম কেটে বলেন, এই ফকিন্নির বাচ্চাকে শহর ছাড়া না করে তিনি ঘুমাতে যাবেন না। কিন্তু মা ওকে শহর ছাড়া করতে পারেন না। তমালও দমে যাওয়ার পাত্র ছিল না। মা ওদের শহর ছেড়ে চলে যেতে বললে তমাল কঠিন গলায় মাকে ধমকি দেয়, বলে, শহর কি আপনার কেনা নাকি যে আপনি বললেই চলে যেতে হবে? এই কথা মা কিছুতেই সহ্য করতে পারেননি। তিনি এর প্রতিশোধ তুলতে চাইলেন আমার থেকে। সে রাতে তিনি প্রচণ্ড রকম মারলেন আমায়, আর বললেন জীবনের জন্য ওকে ভুলে যেতে। কিন্তু আমি মাকে এক কথায় বললাম এটা সম্ভব না। মা তখন বললেন, সম্ভব, আমি করবই করব। সে রাতে গোপনে বাবা আমার সাথে কথা বলেছিলেন। বাবা আমায় সান্ত্বনা দিয়ে বলেছিলেন ঠিকভাবে পড়াশোনা করতে, আর তমালকে বলতে সেও যেন ভালো করে চাকরির জন্য পড়াশোনাটা করে। ওর চাকরি হলে বাবা আমাদের বিয়ের ব্যবস্থা করবেন। কিন্তু এর সপ্তাহখানেক পরে তমাল খুন হয়ে যায়। কে বা কারা তাকে খুন করেছে তা জানা যায়নি।
হত্যা করার পর প্রমাণ যেন না থাকে এই জন্য লাশ একটা পরিত্যক্ত ভবনে পুড়িয়ে ফেলা হয়েছিল একেবারে, যার জন্য তাকে চিনতে পারা যায়নি। এমনকি সে রাতের পর তার মাকেও আর খুঁজে পাওয়া যায়নি। তমাল খুন হওয়ার পর আমি পাগলের মতো হয়ে যাই, সারাদিন কান্নাকাটি করি, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। বাবা এতে খুব ভেঙে পড়েন। তমাল খুন হওয়ার ঠিক 3 দিন পর বাবা সুসাইড করে মারা গেলেন। মা তখন আমায় বললেন, শুধুমাত্র তোর জন্য তোর বাবা মারা গেল। তোর বাবা মেনে নিতে পারেনি তোর এই সম্পর্ক। তুই এমন এক ছেলেকে ভালোবেসেছিলি যে ছিল গুন্ডা। গুন্ডা বলে ওকে এভাবে মেরে ফেলে রেখেছে। এখন কি তুই আমাকেও মারতে চাস? আমি তো মা। তোর এমন অবস্থা দেখে আমি ভালো থাকবো কিভাবে বল? মার কথা শুনে আমার খারাপ লাগে, আর ধীরে ধীরে বুকের ভিতর কষ্ট চাপা দিয়ে মাকে বোঝাই আমি ঠিক আছি, আমি ভালো আছি। এরপর 2 বছর কেটে গেলে তোমার সাথে আমার বিয়ে হয়। আমরা অনেক অনেক দিন ধরে সংসার করি, সুখে দিন কাটাই। মানুষ জীবিত মানুষকে সহজে ভুলতে পারে না, কিন্তু মৃত মানুষকে সহজে ভুলে যায়। আমিও প্রায় ভুলে যাই তমালকে। কিন্তু কদিন আগে হুট করে যখন ও আমার বাসায় চলে আসে তখন ভীষণ অবাক হই, আর সব কিছু শুনে কি করব না করব কিছু বুঝতে পারি না। নিজেকে আমি হারিয়ে ফেলি অতীতে, আর আমি চলে যাই একটা ঘোরের ভিতর। নীলার চোখ ভরে উঠেছে জলে। সে শাড়ির আঁচল দিয়ে তার চোখের জল মুছল। আমি ওর হাতটা চেপে ধরে বললাম, একটা মৃত মানুষ অত অত বছর পর হঠাৎ জীবিত হয়ে তোমার কাছে ফিরে এলো কী করে? নীলা বলল, ও সেদিন মরেনি, কিন্তু মা পরিকল্পনা করেছিলেন ওকে মেরে ফেলবার জন্য। কিছু গুন্ডাও নাকি ভাড়া করে ফেলেছিলেন তিনি। বাবা সব কিছু জেনে ফেলেন এবং মাকে থামানোর জন্য তিনি মার কাছে বলেন তিনি তমালকে নিজে খুন করবেন। এর জন্য গুন্ডা ভাড়া করার কোনো প্রয়োজন নাই। গুন্ডাদের মাধ্যমে এসব করলে রিস্ক থাকে, ধরা পড়লে কার জন্য এই কাজ করেছে তার নাম বলে দেয় পুলিশের কাছে। মা শুনে নাকি খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলেন তখন, আর বাবা অপেক্ষা করছিলেন এলাকায় কবে একটা ভয়াবহ ঘটনা ঘটে সেদিনটার জন্য। আমরা শহরে যে জায়গাটায় থাকি ওখানে কদিন পর পর খুন খারাপি হয়। মানুষের লাশ পাওয়া যায় ঝোপঝাড়ের আড়ালে, পরিত্যক্ত ভবনে, ড্রেনে, পচা পুকুরে। আমাদের এখানে সস্তায় খুনি ভাড়া পাওয়া যায়। বাবা আগে থেকে সব কিছু বলে রেখেছিলেন তমাল আর তার মাকে। যেদিন কোনো খুনের ঘটনা ঘটবে সেদিনই ওদের শহর ছেড়ে সরে যেতে হবে, এবং কোথায় যেতে হবে তাও বাবা ঠিক করে রাখলেন আগে থেকে। এরপর খুব দ্রুত একটি ভয়াবহ খুনের ঘটনা ঘটে গেল। এমনকি খুন হওয়া লাশ পুড়ে যাওয়ার কারণে চেনা যাচ্ছিল না এটাকে। এই সুযোগটাই বাবা কাজে লাগালেন। তমাল আর তার মাকে ইশারা করলেন শহর ছেড়ে চলে যেতে। ওরা দ্রুত কেটে পড়ল, আর বাবা মার কানে ফিস ফিস করে বললেন, কাজ শেষ, তমাল খতম। এই ঘটনার ঠিক 3 দিন পরেই বাবা মারা যান। বাবা মারা যান গলায় রশি পেঁচিয়ে। বাবা মারা যাওয়ার পর মাকে তেমন শোক করতে দেখিনি। তখন কিছু বুঝিনি, কিন্তু তমাল সব কিছু খুলে বলার পর এখন সন্দেহ হচ্ছে। সন্দেহ নয়, এটা মনে হয় সঠিক ধারণাই। আমার মনে হচ্ছে বাবা সুসাইড করেননি। আমার মনে হয় মা পরিকল্পনা করে বাবাকে খুন করেছিলেন। নীলা কাঁদছে, খুব করে কাঁদছে ও। ওর কথাগুলো শুনে আমার গা কাটা দিয়ে উঠছে। আমি এবার নীলাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, বাবাকে মা খুন করতে যাবেন কেন? আর বাবা যখন জেনে গিয়েছিলেন মা গুন্ডা ভাড়া করেছেন তখন তিনি মাকে কিছু বলেননি কেন? আর তমাল যেহেতু খুন হয়নি, তবে ও এত বছর তোমার কাছে আসেননি কেন? এখন হঠাৎ করে এলো কেন? ও এতদিন কোথায় ছিল লুকিয়ে? নীলা কান্না ভেজা গলায় বলল, তমাল এতদিন মালয়েশিয়ার একটা জেলে বন্দি ছিল। সে মালয়েশিয়া গিয়েছিল ওখানে টাকা ইনকাম করে সে ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যাবে বলে, কিন্তু তার সেই স্বপ্ন পূরণ হলো না। মিথ্যা একটা খুনের মামলায় তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে। যখন প্রমাণ হয় সে নির্দোষ তখন ছাড়া পায় এবং ওখানে কিছুদিন কাজ করে কিছু রোজগার করে। তারপর দেশে ফিরে এসে দেখে তার মা আর নাই, মরে গেছে। তারপর সে আমার খুঁজে এলো, কিন্তু বাসায় সেদিন মা ছিল না, তাই মার সাথে ওর দেখা হলো না। সে তখন অন্য কারোর কাছ থেকে জানতে পারলো যে আমার বিয়ে হয়ে গেছে এবং সে এখানকার বাসার ঠিকানা খুঁজে বের করেছে। তারপর সে আমার সাথে দেখা করতে এসেছে, আর আমার কাছে এসে আমায় দেখে সে পাগলের মতো আচরণ করতে শুরু করলো। সে বলতে লাগলো কিভাবে আমি সব কিছু ভুলে গেলাম, কিভাবে ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারলাম, এবং সত্যি বলতে ওকে দেখে আমিও পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমার তখন মনে হয়েছিল আমার পায়ের নিচে কোনো মাটি নাই। নীলা কথাগুলো বলছে আর কাঁদছে। আমি জানি ওর খুব কষ্ট হচ্ছে। আপনি হয়তোবা ভাবছেন এত কিছুর পরেও কিভাবে একজন স্বামী তার স্ত্রীকে গ্রহণ করতে পারে। হ্যাঁ পারে, এবং অনেকেরই এমন অতীত থাকে। ভুল বোঝে কিংবা কোনো পরিস্থিতির কবলে পড়ে তার ভালোবাসার মানুষটা দূরে সরে যায়।
তারপর অন্য কোথাও বিয়ে হয়ে যায় ভালোবাসার মানুষ হারানো ছেলেটি কিংবা মেয়েটির। তারপর অনেক অনেক দিন পর তার ভালোবাসার মানুষটির সাথে আবার দেখা হলে, ওদের ভুল বোঝাবুঝি দূর হলে, তখন ওরা খুব অসহায় হয়ে পড়ে। এই সময়টাতে তারা একটা ভরসার হাত চায়, সান্ত্বনা দেওয়ার মতো একটা মানুষ খুঁজে, সঠিক সিদ্ধান্ত দেওয়ার মতো একজন কাছের মানুষের খুব প্রয়োজন হয় তখন। নীলাকে আমি গ্রহণ করতে না পারতাম, কিন্তু এতে আমি ভালো ফল পেতাম না কিছুতেই। মানহার জীবনটা নষ্ট হতো, আমার এবং নীলার জীবনটাও। নীলা আবার বলতে শুরু করলো। সে বলল, তমাল প্রথম প্রথম খুব পাগলামি করেছে। সে বলেছে আমায় ছাড়া কিছুতেই থাকতে পারবে না। ওকে দেখে আমিও ভেঙে পড়েছিলাম। মনে হয়েছিল আমি দোটানায় পড়ে গেছি। মনে হয়েছিল আমার জীবনটা নষ্ট হতে যাচ্ছে। কিন্তু সেই দিন তমাল নিজে আমায় বলল, তার এক বন্ধু সুইজারল্যান্ড থাকে, খুব দ্রুত সে ওখানে চলে যাবে। তাছাড়া সে চায় না আমার সুন্দর সংসারটা নষ্ট করতে। আমিও তাকে বলেছিলাম তুমি মৃত জানতাম বলেই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। আমি যদি জানতাম তুমি বেঁচে আছো, তবে কারো ক্ষমতা ছিল না অন্য কোথাও আমার বিয়ে দিয়ে দেওয়ার। আমি বললাম, নীলা, সব বুঝতে পেরেছি। নীলা বলল, আমি কি তোমার কাছে মাপ পাবো? আমি ওর একটা হাত মুঠো করে ধরলাম। তারপর বললাম, তুমি ভুল নয় এবং আমিও ভুল নই, তমালও ভুল নয়। সবাই পরিস্থিতির শিকার। পরিস্থিতি আমাদের সাথে খেলা খেলেছে, এর জন্য কেউ কারো কাছে মাপ চাওয়ার কিছু নাই। নীলা সর্দি বসা গলায় বলল, তুমি খুব ভালো। আমি ওর দিকে আধো অন্ধকারে তাকিয়ে বললাম, তুমিও। তারপর আমাদের কাছে মা এলেন, এসে আর একটা চেয়ারে বসলেন। তারপর মা নীলাকে বললেন, নীলা, তুমি কি তোমার মাকে খুব ভালোবাসো? নীলা বলল, তেমন না, কারণ ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি দাদুর সাথে খারাপ আচরণ করতে। বারবার মা তাদের বংশের গৌরব গাথা গাইতেন আর দাদুকে হেনস্থা করতেন, লজ্জা দিতেন। লজ্জা দেওয়ার কারণ দাদু ছিলেন সামান্য দর্জি, কিন্তু ভাগ্যগুণে বাবা পড়াশোনা করে প্রথম শ্রেণীর একটা জব পেয়ে যান। তারপর আমাদের দিন ঘুরে যায় আর মার সাথে বাবার বিয়েটা হয়ে যায়। কিন্তু বিয়ের পর মা কখনোই সন্তুষ্ট ছিলেন না। আমাদের সব আত্মীয় স্বজনরাই গরিব ছিল, ফুপুরাও। এই জন্য মা তাদের সহ্য করতে পারতেন না। মার বড়লোকি ধাত ছিল। মার এই ধাতটা আমার খুব বেশি অপছন্দের ছিল। মা এবার নীলাকে বললেন, মাকে অপছন্দ করো বলেই কি তোমার মনে হয় যে তোমার বাবাকে তোমার মা হত্যা করেছেন? নীলা খানিক সময় চুপ রইল, তারপর বলল, অপছন্দের কারণে না, ঠিক আমার এটা এমনি মনে হয়েছে। মা এবার বললেন, আমি তোমার কথা শুনে বুঝতে পারছি তোমার মা ভয়াবহ ধরনের মহিলা। বড়লোকির স্বভাব কিংবা সমাজে তার আভিজাত্য ধরে রাখবার জন্য তিনি তোমার গরিব প্রেমিককে হত্যা করতে গুন্ডা ভাড়া করেছিলেন। এতে প্রমাণিত হয় তিনি কতটা ভয়াবহ ধরনের মহিলা। কিন্তু এর জন্য এটা ধারণা করা ঠিক না যে তোমার মা তোমার বাবাকে হত্যা করেছেন। বরং এটা হতে পারে যে তোমার মাই সম্পূর্ণ রকম দায়ী তোমার বাবার মৃত্যুর জন্য। মার কথা শুনে নীলা কিছু বলতে চেয়েছিল, কিন্তু এর আগেই ওকে থামিয়ে দিয়ে আমি বললাম, মা, আমরা একটা কাজ করলে এটা সহজে বুঝতে পারবো, জানতে পারবো আসল কাহিনী। আগামীকাল আমি আর নীলা মার সাথে দেখা করতে যাব, আর গিয়ে এক এক করে তমালের বিষয়ে সব বলবো। এমনকি শেষ মুহূর্তে বলবো আপনি বাবার খুনি। এটাও আমরা জানি। তখন সত্যিটা বেরিয়ে আসবে। ওনার উত্তর শুনেই অনুমান করা যাবে সত্যিটা। আর উনি যদি সত্যি সত্যি বাবার খুনি হন, তবে তাকে শাস্তি পেতে হবে। আদালতে তার নামে নীলা নিজে বাধ্য হয়ে মামলা করবে। মা বললেন, আচ্ছা তাই হোক। নীলাও এ কথায় সম্মতি দিল। পরদিন সকালবেলা আমরা চলে গেলাম মার কাছে। মা আমাদের দেখেই কেমন ভয় পেতে শুরু করলেন। কথা বলতে গিয়ে গলা পাকিয়ে ফেলেন। অন্য কোনো সময় তার কাছে গেলে তিনি আনন্দে আত্মহারা হয়ে উঠতেন। নীলার সাথে কত গল্প করতেন। মানহাকে কোলে করে নিয়ে সারা বিকেল ছাদে হাঁটতেন, ওর সাথে মজার মজার কথা বলতেন। কিন্তু এবার তিনি আমাদের সাথে যা করেছেন তা খাপছাড়া। নীলা সন্ধ্যাবেলায় হঠাৎ মাকে বলল, মা, তোমার সাথে আমার কথা আছে। মা কাঁপা কাঁপা গলায় বললেন, কিসের কথা? কোনো কারণে কি তুই আমায় সন্দেহ করছিস? তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই আমার প্রতি ক্রুদ্ধ। মার এই আচরণে আরও পরিষ্কার হয়ে গেল যে তিনি অনেক কিছুই লুকাতে চাইছেন। তার অপরাধ প্রকাশ হওয়ার ভয়ে তিনি খাপছাড়া আচরণ করছেন। হয়তোবা তিনি ভাবছেন এইসব আচরণ করলে তাকে আমরা নির্দোষ মনে করব, কিন্তু তিনি এটা বুঝতে পারছেন না যে এইসব আচরণই তার জন্য কাল হচ্ছে। তিনি নিজে নিজে ফেঁসে যাচ্ছেন জালের ভিতর। নীলা মার কথা শুনে হেসে ফেলল। হেসে বলল, কোথায় সন্দেহ করেছি তোমায়? আমি তোমায় শুধু বলেছি তোমার সাথে কথা আছে, এতটুকুই তো। মা তখন অস্থির হওয়া গলায় বললেন, ফাহাদ ওই দিন আমাদের বাসায় এসেছিল মানাকে নিয়ে।
তুই নাকি বাসা থেকে রাগ করে কোথায় চলে গিয়েছিলি। সে এসে বলল, ওই ছোট লোকের বাচ্চা তমাল তোর কাছে ফিরে এসেছে। আমি তখন বললাম, তমাল তো খুন হয়েছিল, এতে ফাহাদ আমায় সন্দেহ করেছে। মা কথাগুলো বলে কাঁপছেন থরথর করে। নীলা বলল, রাখো তো তোমার তমাল ফমালের কথা। তমাল মরে গেছে সেই কবে, মৃত মানুষ আবার জীবিত হয় কি করে। ফাহাদ তোমার সাথে মজা করেছে। আসলে তমালের বিষয়ে সে সব জেনে গেছে, কিন্তু এছাড়াও আর একটা বিষয় সে জেনেছে। মা তখন নীলার হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, কি বিষয়ে জেনেছে। তুমি তমালকে গুন্ডা দিয়ে খুন করিয়েছো। মার জবান যেন মুহূর্তের জন্য বন্ধ হয়ে যাচ্ছিল, আর তার কপাল ঘামতে লাগলো খুব করে। তিনি আঁচল দিয়ে বারবার তার কপালে ঘাম মুছছেন। ঘাম মুছতে মুছতে তিনি বললেন, তোর জামাই একটা বদের হাড্ডি, সব কিছু নিয়ে মজা করে। এটা নিয়েও মজা করছে তাই না? কিন্তু ওকে বলে দিস আমি এইসব নোংরা মজা মাছতে পছন্দ করি না। নীলা তখন হেসে বলল, মজা নয়, এটা আমিও জানি। তুমি যে সকল গুন্ডাদের ভাড়া করেছিলে তারা আমার কাছে বলেছে। মা তখন উদ্ভট আচরণ করতে শুরু করলেন। নীলার গালে তিনি রাগে একটা চর বসিয়ে দিয়ে বললেন, তুই পাগল হয়ে গেছিস, তাই আবল তাবল বকছিস। নিজের জন্মদাত্রী মাকে তুই দোষারোপ করছিস, একটা ছোট লোকের বাচ্চার খুনের জন্য আমাকে দোষ দিচ্ছিস। নীলা তখন বলল, শুধু একটা খুন নয়, তুমি দুটো খুন করেছো। মা চমকে উঠে বললেন, মানে? তমাল এবং বাবাকে। মার রাগ তখন দেখে কে, তিনি হামলে এসে পড়েছেন নীলার উপর। নীলার গলা চেপে ধরে বলছেন, তোর সাহস বেড়েছে, যা তা বলছিস, তোকে আমি শেষ করে ফেলবো। আমি অন্য ঘরে ছিলাম, ওখান থেকে সব শোনা যাচ্ছিল। এবার নীলা ঝুঁকির মুখে। আমি তাড়াহুড়ো করে ওখান থেকে দৌড়ে এলাম আর মার কাছ থেকে নীলাকে ছাড়িয়ে নিয়ে বললাম, মা আপনি অত নিচ্ছি নিজের অপরাধ ঢাকতে এবার নিজের মেয়েকেও শেষ করে দিতে চাচ্ছেন। মা এবার কাঁদতে শুরু করলেন, নীলাও কাঁদতে শুরু করলো। নীলা কাঁদতে কাঁদতে বলল, আমি থানায় যাব, সব কিছু বলে দেবো পুলিশের কাছে। মা তখন নীলার একটা হাত খপ করে ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, আমি শুধু তমালকে খুন করার জন্যই গুন্ডা ভাড়া করেছিলাম, কিন্তু গুন্ডাদেরকে না করে দিয়ে তোর বাবা নিজেই ওকে খুন করেছিল। এই ঘটনার পর তোর বাবা আবার আমায় ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। তোকে না শুনিয়েই আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে, এমনকি সে আমায় মেরেছেও। নীলা আবার সোজা বলে দিল, এই জন্য তুমি বাবাকে মেরে ফেলেছিলে, যেন আর তোমাকে ডিভোর্সি হতে না হয়। মা এবার কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, এটা সত্য যে আমি তোর জীবন থেকে তমালকে সরিয়ে দিতে গন্ডা ভাড়া করেছিলাম, কিন্তু তোর বাবা কিভাবে যেন এটা জেনে ফেললো। আর তখন তোর বাবা আমায় বলল সে নিজেই তমালকে খুন করবে। তারপর একদিন বাসায় এসে বলল তমালকে সে খুন করেছে। কিন্তু এরপর থেকেই তোর বাবা আমার সাথে খারাপ আচরণ করতে শুরু করে দেয়। কেন এমন করে আমি কিছু জানি না। তাছাড়া তোর বাবাকে আমি কেন মারবো? নিজের স্বামীকে কেউ মেরে ফেলতে পারে? নীলার চিকন বুদ্ধি দেখে আমি অবাক হই। সে হুট করে তখন মাকে বলে, আসল কথা হলো বাবা যে তমালকে খুন করেনি তা তুমি জেনে গিয়েছিলে। বাবা শহর থেকে তমালকে পালিয়ে যেতে হেল্প করেছে। তাছাড়া বাবা তোমায় এমন ঘৃণার ষড়যন্ত্রের জন্য ডিভোর্স দিতে চেয়েছিল। তুমি তখন নিজের সম্মান বাঁচাতে বাবাকে খুন করো। মা স্বীকার করতে চান না কিছুতেই। তিনি বলেন, তোর কানে কেউ বিষ দিয়েছে। কিন্তু নীলাও দমবার পাত্রী নয়। সে বলে, তুমিই বাবার খুনি, আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে, প্রমাণ হাজির করলে বুঝতে পারবে সব কিছু। মা তখন মুখ ফসকে বলে ফেললেন, এটা মিথ্যা কথা, প্রমাণ কি করে থাকবে? রুমের দরজা তখন বন্ধ ছিল, আমি আর ও ছাড়া ঘরে আর কেউ ছিল না। কথাটা বলতে শুরু করে মা হঠাৎ থেমে যান, আর কিছু বলতে পারেন না। তখন নীলা আর আমি বুঝে যাই মুহূর্তে, সব কিছু বুঝে ফেলি আমরা। মাই এসবের মূল। তোমাকে তিনি খুন করতে চেয়েছিলেন বংশীয় গৌরব রক্ষা করতে, আর বাবাকে খুন করলেন নিজের সম্মান রক্ষা করতে। মায়ের পায়ের নিচে বেহেশত কথাটা সত্য, কিন্তু সব সময় নয়। নীলার মাও এই পর্যায়ে পড়েন। নীলা তাই তার মাকে মাই মানেনি। একজন ভয়ঙ্কর খুনির জন্য তার মায়া হয়নি। সে তার মায়ের বিরুদ্ধে মামলা করেছিল আদালতে। মামলায় নীলা জিতেছে, খুব সহজে প্রমাণিত হয়েছে তমালকে তার মা খুন করতে চেয়ে ব্যর্থ হয়েছেন, আর তার স্বামীকে তিনি শ্বাসরোধ করে হত্যা করেছেন। এই জন্য আদালত মাকে শাস্তি দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। মৃত্যুদণ্ড কার্যকর হলে নীলা আর আমি একটা নফল রোজা রাখবো, এতিম মিসকিনদের দাওয়াত করে খাওয়াবো, আর বাবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করব।